আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা। আমরা তোমাদের ইংরেজি বইয়ের দেখো 8.4.1 এই অ্যাক্টিভিটিটা করব। লেট আস ওয়ার্ক অন ইমাজিনেটিভ ইন্টারপ্রিটেশন। চলো কল্পিত কোনো ব্যাখ্যার উপর কাজ করি। টু পারফর্ম ইট, এটা করার জন্য ইউ নিড টু, তোমাকে কতগুলো কাজ করতে হবে। যে ওয়ার্ক ইন আ গ্রুপ অফ 6, তোমরা কি করছো, কি করো যে 6টা দলে কাজ করো। হ্যাঁ, তারপর সিলেক্ট এনি পোয়েম ফ্রম ইওর বাংলা অর ইংলিশ টেক্সট বুক। তোমরা যে কোনো একটা কবিতা সিলেক্ট করবা। ইউ ক্যান ইভেন সিলেক্ট ওয়ান অফ 3 পোয়েমস ফ্রম দিস এক্সপিরিয়েন্স। ফলারিস, ইফ আই হ্যাড বাট টু লিটল থিংস, ডিকনশনস হোপ, আর হোপ ইজ দ্য থিংস উইথ ফেদার্স, অ্যান্ড গিংসবার্গ হোমওয়ার্ক। মানে তোমরা যে কোনো একটা কবিতা সিলেক্ট করতে পারো। অ্যানালাইজ দ্য থিম অফ ইমাজিনেশন ইউজড ইন দিস পোয়েম, তার থিমগুলো তোমরা ব্যাখ্যা করবা। ইউ মাস্ট ডিসকাস মেটাফোর, ইমেজ, সিম্বলস ইউজড ইন দিস পোয়েম। এখানে এই পোয়েমগুলোতে কি কি মেটাফোর আছে, ইমেজ আছে, সিম্বল আছে, এগুলো ডিসকাস করবা। আফটার দিস, এরপরে এক্সপ্রেস ইউর পার্সোনাল রিফ্লেকশন অন, তারপর এটার উপর তোমার ব্যক্তিগত রিফ্লেকশন দিবা। হুইচ পোয়েম ইজ কানেক্টেড উইথ ইউ মোস্ট, এবং কোন পোয়েমটা তোমার কাছে অনেক বেশি কানেক্টেড অ্যান্ড হোয়াই, কেন। তারপর দেখো কতগুলো নিউ ওয়ার্ড আছে। এই নিউ ওয়ার্ডগুলোর তোমরা সিনোনিম এবং মেক সেন্টেন্সগুলো শিখে ফেলবা, মানে মিনিংগুলো শিখবা। আমি তোমাদেরকে এগুলো দিয়ে দিব। দেখো দেখো আমরা যদি এটার কাজ করতে চাই ধাপে ধাপে, দেখো ওয়ার্ক ইন আ গ্রুপ অফ 6, তার মানে আই উড লাইক উইথ 5 অফ মাই ক্লাসমেটস টু কমপ্লিট দিস অ্যাক্টিভিটি। হ্যাঁ, তার মানে এখানে যদি আমরা বলছি 6টা দলে ভাগ করতে বলছে, তার মানে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে ব্যাখ্যা লিখবো, কিন্তু পরীক্ষা তো টিচাররা তোমাদের যেটা লিখতে বলে ওটা তোমরা লিখবা। তো এখানে যেভাবে বলছে আমি প্রত্যেকটা পার্ট স্টেপ বাই স্টেপ দিয়েছি তোমাদেরকে। তো আমরা কি করলাম যে আমরা কি করব, 5 জনের দলে একটা কাজ করব। তারপরে সিলেক্ট এ পোয়েম, যে টপিকটা বলছিল, তার মানে আমি কি করব, আই উড চুজ এমএলএ ডিকনসন পোয়েম হোপ হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স ফ্রম দ্য অপশনস গিভেন। তার মানে আমাদের 3টা পোয়েম ছিল, আমি সেখান থেকে কোনটা সিলেক্ট করলাম, তাহলে তাহলে হোপ ইজ দ্য থিংস উইথ ফেদার্স, আমি এই পোয়েমটা সিলেক্ট করলাম। এবার আমাকে বলছে অ্যানালাইজ দ্য থিম অফ ইমাজিনেশন ইউজড ইন দিস পোয়েম। এবার আমাকে বলছে আমি ইমাজিনেশন গুলো অ্যানালাইজ করতে বলছে। তাহলে দ্য থিম অফ ইমাজিনেশন ইন দিস পোয়েম রিভলভস অ্যারাউন্ড দ্য আইডিয়া অফ হোপ অ্যাজ এ বার্ড দ্যাট লিভস উইথিন আস। দ্য পোয়েট ইমাজিনস হোপ অ্যাজ সামথিং দ্যাট ক্যান ফ্লাই অ্যান্ড সিং, ব্রিঙ্গিং কমফোর্ট ইভেন ইন ডিফিকাল্ট টাইমস। তোমরা জানো, আমরা কবিতার যারা আগের ভিডিওগুলো দেখো নি তোমরা দেখে আসবা। আসলে এই কবিতার মধ্যে এটা একটা কাল্পনিক কবিতা, একটা রূপক কবিতা, যেখানে আশাকে একটা পাখির সাথে তুলনা করছে, যেটা আমাদের ভিতরে থাকে। হ্যাঁ, আশা কিন্তু আমাদের মনের মধ্যে থাকে, ভিতরে আশা থাকে, আশা মানুষকে বাঁচিয়ে রাখে। তো কবি কল্পনা করেছেন যে এই আশা উঠতে পারে, গান গাইতে পারে, বা অনেক কঠিন সময়ও সান্ত্বনা দিতে পারে। দিস ইমাজিনেটিভ কনসেপ্ট শোস হাউ হোপ ইজ অলওয়েজ প্রেজেন্ট অ্যান্ড স্ট্রং। এই যে কল্পনা আশ্রিত কনসেপ্টটা, এটা দেখায় হোপ কিভাবে সবসময় থাকে এবং এটা কত শক্তিশালী, নো ম্যাটার দ্য সিচুয়েশন, যে কোনো পরিস্থিতিতেই। সেক্ষেত্রে তারপর দেখো 2 নম্বর বিষয়টা কি ছিল, ডিসকাস মেটাফোর, ইমেজ অ্যান্ড সিম্বলস ইউজড ইন দিস পোয়েম। তাহলে এই পোয়েমের মধ্যে কোনগুলো মেটাফোর ছিল, কোনগুলো ইমেজ ছিল, আর কোনগুলো সিম্বল ছিল। দেখো মেটাফোর, যেমন হোপ ইজ কম্পেয়ার টু এ বার্ড উইথ ফেদার্স, এটা কিন্তু মেটাফোর। মেটাফোর তো রূপক বোঝায়। তার মানে যে আশাকে যে একটা পাখির সাথে তুলনা করা হয়েছে, এটাই কিন্তু মেটাফোর। আর ইমেজগুলো কি প্রিয় শিক্ষার্থীরা, দেখো দ্য বার্ড পার্সিং ইন দ্য সোল, যে পাখি কোথায় থাকে। হ্যাঁ, পাখি আমাদের হৃদয় আত্মার মধ্যে থাকে, আত্মার মধ্যে থাকতেছে। সিঙ্গিং উইদাউট ওয়ার্ডস, দেখো কি বলছে, শব্দহীন গান গাচ্ছে। ক্রিয়েটস আ ভিভিড ইমেজ অফ হোপ বিং কনস্ট্যান্ট অ্যান্ড কমফর্টিং, এটা আমাদের একটা কি ইমেজ তৈরি করে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যখন আমরা মেটাফোর হলো যা কাক সাথে তুলনা করছি, এটা হলো মেটাফোর। হ্যাঁ, রূপক অর্থে। আর ইমেজ বোঝায় যে তখন তুমি কিছু একটা দেখবা, ওই মেটাফোরটাই দেখো বা যেটাই দেখো কবিতার বিষয়গুলো, যখন তোমার ভিতরে একটা সিনারি ক্রিয়েট করে মনের মধ্যে, যে হ্যাঁ, যে পাখি আমাদের হৃদয়ে আছে, হ্যাঁ হৃদয় একটা প্লেস, এখানে পাখি আছে, এরকম। হ্যাঁ, একটা হলো সিম্বল। সিম্বলটা কি দেখো, তো বার্ড আসলে কিসের প্রতীক, বার্ড সিম্বলাইজেস হোপ, বার্ড হলো আশার প্রতীক এখানে। কিন্তু ওই লাইনটাই যে ছিল, হোপ ইজ কম্পেয়ার টু এ বার্ড উইথ ফেদার্স, এটা মেটাফোর ছিল এই লাইনটা, এটা একটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। আর এখানে পাখিটা রূপকের কি অর্থ বোঝাচ্ছে, হোপ অর্থে। দ্য বার্ড সিম্বলাইজেস হোপ হুইচ ইজ রেসিলেন্ট অ্যান্ড নেভার এন্ডিং, কখনোই শেষ হয় না, একদম চিরস্থায়ী। অ্যান্ড ইভেন ইন দ্য ওয়ার্স্ট সিচুয়েশন, যে কোনো খারাপ পরিস্থিতিতে। এবার দেখ কি বলছে, যে এক্সপ্রেস ইউর পার্সোনাল রিফ্লেকশন, তোমার ব্যক্তিগত রিফ্লেকশন দেখা প্রয়োগ করবা। কি বলছে, দিস পোয়েম মেক্স মি ফিল ইনস্পায়ার্ড, এই কবিতাটা আমাকে উৎসাহিত করে। বিকজ ইট শোস হাউ হোপ ক্যান বি আ পাওয়ারফুল ফোর্স ইন আওয়ার লাইফস, আসলে এটা আমাকে দেখায় যে কিভাবে আশাগুলো
মানে আশার যে শক্তি আমাদের জীবনে, এই যে হোপের যে কত পাওয়ারফুল ফোর্স আছে। দ্য আইডিয়া দ্যাট হোপ ইজ লাইক আ বার্ড দ্যাট নেভার স্টপ সিঙ্গিং, মানে এই আইডিয়াটা যে হোপ হলো পাখির সাথে তুলনা করা হয়েছে, যে কখনোই গান গাওয়া থামায় না, নো ম্যাটার হোয়াট। তোমরা জানো প্রিয় শিক্ষার্থীরা, পাখির হলো কাজী নজরুল তার কবিতাতে লিখছিলেন, পাখি হাসতেও গান গায়, কাঁদতেও গান গায়, কারো তারা খেতেও গান গায়, তার হাসিতে গান, তার কান্নায় গান। একইভাবে কবি এখানে বুঝাইতে চাইছেন যে যে পাখি যেমন কখনোই তার গান থামায় না, তাহলে একইভাবে এ নো ম্যাটার হোয়াট, যে কোনো পরিস্থিতিতে ইজ ভেরি আপলিফটিং, এ চলতে থাকে। ইট রিমাইন্ডস মি দ্যাট ইভেন ইভেন হোয়েন থিংস আর টাফ, যখন কোনো জিনিস অনেক কঠিন হয়ে যায়, দ্যাটস অলওয়েজ সামথিং টু হোল্ড অন টু, তারপরেও সেখানে কিছু আমাদেরকে ধরে রাখতে হবে। হুইচ poem is connected with you the most? Why? Hope is the things with feathers connects with me the most because it gives a positive, মানে কোন পোয়েমের কোন জিনিসটা তোমাকে অনেক বেশি কানেক্ট করে ফেলছে? আসলে এই যে হোপ ইজ দ্য থিংস উইথ ফেদার্স, এটা আমাকে অনেক বেশি কানেক্ট করছে বিকজ ইট গিভস আ পজিটিভ অ্যান্ড কমফোর্টিং মেসেজ। এটা একটা ইতিবাচক এবং এটা সান্ত্বনামূলক বার্তা দিচ্ছে যে আই লাইক হাউ দ্য পোয়েটস ইউজেস সিম্পল ল্যাঙ্গুয়েজ টু ডিসক্রাইব সামথিং সো পাওয়ারফুল অ্যান্ড ইম্পর্টেন্ট। কিভাবে লেখক খুবই সাধারণ ভাষা ব্যবহার করে শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। ইট হেল্পস মি ফিল মোর হোপফুল অ্যান্ড অপটিমিস্টিক ইন মাই ওন লাইফ, এটা আমাকে অনেক বেশি আশাবাদী এবং দূরদর্শী করে তোলে আমার জীবনে। অপটিমিস্টিক হলো দূরদর্শী। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বইয়ে এই চ্যাপ্টার পৃষ্ঠাতে কতগুলো কি ওয়ার্ড ছিল, আমি কি ওয়ার্ডের মানেগুলো দিয়ে দিয়েছি এবং আমি এমসি গুলো দিয়ে দিয়েছি। দেখো, ইনএগম্যাটিক, ইনএগম্যাটিক হলো রহস্যময়। আমরা শিখছিলাম যে এমিলি ডিকিনসন তিনি ছিলেন অনেক বেশি সেলিব্রেটেড অ্যান্ড ইনএগম্যাটিক পোয়েট ছিলেন। আসলে ইনএগম্যাটিক শব্দের অর্থ হলো রহস্যময়ী, তিনি অনেক রহস্যময়ী কবি ছিলেন। হ্যাঁ, দ্য ওল্ড পেইন্টিং হ্যাড অ্যান ইনএগম্যাটিক স্মাইল দ্যাট হ্যাজ ফ্যাসিনেটেড এভরিওয়ান। আসলে এই যে পুরানা কালের যে পেইন্টিংটা, এটা একটা ইনএগম্যাটিক রহস্যময়ী হাসি দিচ্ছে, যেটা সবাইকে ফ্যাসিনেটেড করতেছে। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, যেমন তোমরা মোনালিসার ছবির কথা জানো, মোনালিসা ছবির কথা আনকনভেনশনাল, প্রচলিত নিয়মের বাইরে। শি টুক আন আনকনভেনশনাল অ্যাপ্রোচ টু সলভিং দ্য প্রবলেম হুইচ সারপ্রাইজড এভরিওয়ান। দেখো, এমিলি ডিকিনসন কিন্তু অনেক আনকনভেনশনাল পোয়েম লিখেছিল, মানে প্রচলিত নিয়মের বাইরে অনেকগুলো পোয়েম তিনি এগুলো লিখেছেন। তো ইন্টারপ্রিটেশন হলো ব্যাখ্যা। দ্য টিচার্স ইন্টারপ্রিটেশন অফ দ্য পোয়েম হেল্প দ্য স্টুডেন্ট আন্ডারস্ট্যান্ড ইটস ডিপার মিনিং। তার মানে শিক্ষকের যে ব্যাখ্যা এই কবিতা সম্পর্কে, এটা ছাত্রদেরকে এর গভীর অর্থ বুঝতে সাহায্য করেছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এক্সটেন্সিভ বাংলা মিনিং দেখো, এক্সটেন্সিভ কি? এক্সটেন্সিভ মানে বিস্তৃত। দেখো আমরা সেন্টেন্স কিভাবে লিখবো? হি ডিড এক্সটেন্সিভ রিসার্চ বিফোর রাইটিং হিজ বুক অন এনসিয়েন্ট হিস্টোরি। মেডিটেশন, দেখো মেডিটেশন হলো ধ্যান করা। দেখো, শি প্র্যাকটিসেস মেডিটেশন এভরি মর্নিং টু কিপ হার মাইন্ড কাম অ্যান্ড ফোকাস। ফার্দারমোর হলো তদুপরি, মানে আরো। দ্য মুভি ওয়াজ এন্টারটেইনিং, ফার্দারমোর দ্য অ্যাক্টিং ওয়াজ এক্সিলেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা দেখার জন্য। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর তোমরা হলো যে বার্ষিক পরীক্ষার যে ভিডিওগুলো আছে, যতগুলো সাজেশন আছে, অ্যান্সার আছে, সকল প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দিব। এমনকি তোমাদের সকল সাবজেক্ট ওর এমসিকিউ, এক কথায় দৃশ্যপট বিহীন, দৃশ্যপট নির্ভর সব প্রশ্নগুলো আমি দিয়ে দিব। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ইনশাল্লাহ বার্ষিক পরীক্ষা তোমাদের সব